পাহাড়ের সৌন্দর্য আমাদের সবাইকে টানে, তাই না? কিন্তু এই সৌন্দর্যের গভীরে মাঝে মাঝে এমন কিছু হিমশীতল রহস্য লুকিয়ে থাকে যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকের এই রোমাঞ্চকর কাহিনীতে আমরা পাহাড়ের তেমনই এক ভয়ঙ্কর, বলা যায় একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প জানব। চলুন ধাপে ধাপে খুলে দেখা যাক এই রহস্যের জট। গপ্পটার শুরুতেই এক অদ্ভুত সতর্কবাণী। হোটেলের মালিক, বয়স্ক বাহাদুর চাচা, গলাটা নামিয়ে বলেছিলেন, ওখানে যেও না, ওই বড় পাথরটা পেরোবে না। সন্ধ্যায় তো নয়, আর একা একদম নয়। জাস্ট ভাবুন, 5 জন অতি উৎসাহী কিশোর কিশোরী যখন পাহাড়ে ওঠার জন্য একদম তৈরি, ঠিক তখনই এই কথাগুলো। শুরুতেই যেন একটা জীবন মৃত্যুর বিশাল প্রশ্নচিহ্ন এসে দাঁড়ালো। ঠিক আছে, এবার আসল কথায় আসা যাক। পাহাড় যখন নিজে থেকে কোনো ওয়ার্নিং দেয় আর কেউ যদি সেটা জাস্ট ইগনোর করে, তখন ঠিক কী ঘটে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের এই থ্রিলারের মেইন হুক। প্রকৃতির নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু আমরা কি সবসময় সেটা শোনার মুডে থাকি? মোটেও না। তো আমাদের এই গল্পে আছে 5 জন: রোহান, সিয়া, দেব, প্রিয়া আর ছোট্ট অংশ। হিমাচল প্রদেশের একদম নিচে ছোট্ট একটা হোটেল থেকে ওদের ট্রেকিং শুরু। ওদের কনফিডেন্স ছিল দেখার মতো। বাহাদুর চাচা কিন্তু বারবার মনে করিয়ে দিয়েছিলেন যে 3 বছর আগে ওই বড় পাথর পেরিয়ে যাওয়া কিছু ছেলের মধ্যে মাত্র 2 জন ফিরেছিল, আর তারা কি দেখেছিল সেটা নিয়ে কোনোদিন একটা কথাও বলেনি। কিন্তু কে শোনে কার কথা? এই দলটা সব হেসে উড়িয়ে দিল, অথচ ওরা টেরই পেল না যে পাহাড়ের একটু ওপরে গেলেই মোবাইলের সিগন্যাল পুরোপুরি গায়েব হয়ে যায়। একদম জিরো নেটওয়ার্ক। সকাল 7টার দিককার কথা। বেশ ঠান্ডা, কিন্তু দারুণ ঝলমলে একটা সকাল। ট্রেকিংয়ের শুরুটা কিন্তু খুব ইজি ছিল। রাস্তার দুপাশে ছোট ছোট হলুদ ফুল, দূরে পাহাড়ি ঝর্ণার শব্দ, একদম পিকচার পারফেক্ট যাকে বলে। গান বাজনা, ছবি তোলা আর অবিরাম আড্ডা দিতে দিতে ওরা উপরে উঠছিল। এই রৌদ্রোজ্জ্বল সকাল আর ওদের এই অদ্ভুত রিল্যাক্সড ভাইবটাই আসলে সামনে আসতে চলা ভয়াবহ বিপদের পূর্বাভাস ছিল। পাহাড়ের অর্ধেক রাস্তা পেরোনোর পর হঠাৎ একটা বিশাল চ্যাপ্টা পাথর, আর তার গায়ে লাল রঙে লেখা 3টে বিবর্ণ শব্দ, রুখনা, মাত আগে, রুখনা, মানে থামো, আর সামনে যেও না, থামো। কিন্তু দেবের কাছে এইসব ছিল জাস্ট গ্রামের সস্তা কুসংস্কার। সে একদম পাত্তাই দিল না, দিব্যি পাথরটা পার হয়ে এগিয়ে গেল। আসল টুইস্টটা কিন্তু শুরু হলো ঠিক তারপরেই। দলের সবচেয়ে ছোট মেম্বার অংশ যখন একটু দ্বিধা নিয়ে এই পাথরটা পার হলো, ঠিক সেই মুহূর্তে বনের সব পাখির ডাক হঠাৎ করে থেমে গেল। একদম পিন ড্রপ সাইলেন্স। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গলটা যেন এক গভীর শ্বাসরুদ্ধকর স্তব্ধতায় ডুবে গেল। একটা অদ্ভুত দম বন্ধ করা পরিবেশ। দুপুর নাগাদ ওরা পাহাড়ের বেশ অনেকটা উপরে। একদিকে অনন্ত পাহাড়ের সারি যেন ঘুমন্ত ছায়ার মতো ছড়িয়ে আছে, আর অন্যদিকে হালকা ঠান্ডা বাতাসে বসে গরম গরম পরাঠা আর ম্যাঙ্গো জুস দিয়ে ওদের পিকনিক চলছে। হাসি খুশিতে মেতে আছে সবাই, কোনো চিন্তা নেই, ভয় ডর কিচ্ছু নেই। ওদের ওভার কনফিডেন্স তখন রীতিমতো আকাশ ছুঁয়েছে। কিন্তু পাহাড়ের রূপ বদলাতে কতক্ষণ লাগে বলুন তো? 1 সেকেন্ড আগেও আকাশ একদম ক্লিয়ার ছিল, আর পরের সেকেন্ডে সিঁড়ি বেয়ে জল গড়িয়ে পড়ার মতো ঘন সাদা কুয়াশা পাহাড়ের উপর থেকে হুড়মুড় করে নেমে এলো। জাস্ট কয়েক মিনিটের মধ্যে ওরা একে অপরকে আর দেখতে পাচ্ছিল না। এই সাদা কুয়াশা ওদের চেনা পথটাকে পুরোপুরি গিলে খেল, আর চারপাশের ওই চেনা ধূসর পাথরগুলো হয়ে উঠল এক ভয়ঙ্কর গোলকধাঁধা। ফিসফিস করে একজন বলে উঠল, কোন দিকে যাব? এই ছোট্ট একটা প্রশ্নই তখন সবচেয়ে বড় আতঙ্ক। যখন ওরা রিয়েলাইজ করল যে দেব ছবি তুলতে গিয়ে ফেরার রাস্তার কোনো ট্র্যাকই রাখেনি, তখন সবার বুকে যেন হাতুড়ি পেটাতে শুরু করল। পেছনের পথ আর সামনের পথের মধ্যে আর কোনো ফারাক নেই, সব একাকার। চারিদিকে শুধু সাদা কুয়াশা আর জমাট বাঁধা ভয়। আর ঠিক তখনই কুয়াশার একদম গভীর থেকে একটা শব্দ ভেসে এলো। একটা কিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়ার শব্দ, খুব ধীর, খুব ভারী, যেন পাথরের উপর দিয়ে বিশাল কোনো ভারী বস্তুকে টেনে আনা হচ্ছে, ঠিক ওদের মাথার উপরের কুয়াশাচ্ছন্ন জায়গা থেকে। সবাই ভয়ে একদম জমে বরফ হয়ে গেল। এরপর টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ওই বিচ্ছিরি শব্দটা থামল। শুরু হলো পায়ের শব্দ, খুব ধীর গতির পা ফেলা। 1 পা, 2 পা, 3 পা। শব্দটা ক্রমশ কাছে আসছিল। অংশ ভয়ে রোহানের হাতটা এমন শক্ত করে চেপে ধরল যে ওর আঙুল সাদা হয়ে গেল।
পায়ের শব্দটা ঠিক ওদের মাথার ওপরে এসে থামল, আর ওপর থেকে একটা ছোট্ট পাথর গড়িয়ে সোজা শিয়ার পায়ের কাছে এসে পড়ল। কেউ নড়ল না, কেউ এমনকি ঠিকমতো শ্বাস পর্যন্ত নিচ্ছিল না। পায়ের শব্দটা যখন আস্তে আস্তে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল, প্রিয়া বুঝল যে এখন ওদের যে কোনো মূল্যে একটা শেল্টার খুঁজতেই হবে। কুয়াশা হাতড়ে ওরা একটা অন্ধকার জায়গা পেল, ছোট্ট একটা গুহা। ভেতরে মাটি শুকনো, ছাদে পুরনো আগুনের কালো দাগ, আর এক কোণায় জমানো আছে কিছু শুকনো কাঠ। আর এই গুহাটাই আমাদের সামনে এক সাংঘাতিক দৃশ্যের জন্ম দিল। গুহায় ঢুকেই সিয়া চমকে একটা চিৎকার করে উঠল। গুহার একদম শেষ প্রান্তে একটা বড় পাথরের পেছনে লুকিয়েছিল কেউ একজন, ধুলোয় মাখা, লিকলিকে আর চরম আতঙ্কিত 12 বছরের এক কিশোর। তার চোখগুলো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। ছেলেটির নাম চিরাগ। চিরাগ গত 2 দিন ধরে এই অন্ধকার গুহায় লুকিয়ে আছে। কাঁপতে কাঁপতে সে জানালো যে কাঠ কুড়াতে এসে পাহাড়ের ওপরে সে কিছু মানুষকে ভারী ভারী ব্যাগ নিয়ে যেতে দেখেছিল। ওদের মধ্যে একজন চিরাগকে দেখে ফেলে আর তাড়া করে। কোনো মতে দৌড়ে চিরাগই গুহায় এসে লুকিয়ে পড়েছিল। আর সেই লোকটা, সে দীর্ঘক্ষণ গুহার বাইরে দাঁড়িয়েছিল, একদম চুপচাপ, শুধু কান পেতে শোনার চেষ্টা করছিল। চিরাগের এই শিউরে ওঠার মতো গল্প শুনে সবার মাথা ঘুরে গেল। ওরা বুঝতে পারল যে একটু আগে শোনা সেই ভারী টেনে হিচড়ে নেওয়া পায়ের শব্দগুলো আসলে কিসের ছিল বা কাদের ছিল। এই সত্যিটা রিয়েলাইজ করার পর গুহার ভেতরের নিস্তব্ধতা যেন বাইরের কনকনে পাহাড়ি বাতাসের চেয়েও বেশি হিমশীতল হয়ে উঠল। সেই ভয়ঙ্কর রাতে বেঁচে ফেরার জন্য ওরা একটা মরিয়া প্ল্যান বানালো। 1. আগুন একদম ছোট রাখতে হবে। 2. সবসময় অন্তত 2 জন জেগে পাহারা দেবে। 3. কেউ গুহার বাইরে পা রাখবে না। আর 4. যে কোনোভাবে শুধু সূর্যোদয় পর্যন্ত টিকে থাকতে হবে। খুব সাধারণ একটা প্ল্যান, কিন্তু পরিস্থিতিটা ছিল একদম শ্বাসরুদ্ধকর। প্ল্যানটা ভালো ছিল ঠিকই, কিন্তু পাহাড় তো আর মানুষের প্ল্যানিংয়ের তোয়াক্কা করে না। রাত তখন 11টা। হঠাৎ পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। আবার সেই পায়ের শব্দ ফিরে এলো, আর এবার গুহার বাইরে বেশ কয়েকজনের উপস্থিতি টের পাওয়া গেল। কুয়াশার ভেতর দিয়ে অস্পষ্ট গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। আর তারপরই হঠাৎ করে অন্ধকারের বুক চিরে একটা তীক্ষ্ণ টর্চের আলো এসে পড়ল। অবস্থা বেগতিক দেখে রোহান 1 সেকেন্ডও দেরি না করে একটা চ্যাপ্টা পাথর দিয়ে আগুনটা ঢেকে দিল। পুরো গুহা সাথে সাথে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। কিন্তু টর্চের আলোটা যখন গুহার মুখে এসে পড়ল, ঠিক 1 সেকেন্ডের জন্য, হ্যাঁ মাত্র 1 সেকেন্ডের জন্য সবার ভয়ঙ্কর আতঙ্কে জমে যাওয়া সাদা মুখগুলো আলোকিত হয়ে উঠল। তারপর আবার সব অন্ধকার। পায়ের শব্দগুলো ধীরে ধীরে পাহাড়ের গভীরে মিলিয়ে গেল। অবশেষে এক দীর্ঘ, যন্ত্রণাদায়ক আর ভয়ঙ্কর রাত পেরিয়ে সকাল হলো। কুয়াশা একটু কাটতে শুরু করলে 12 বছরের ছোট্ট চিরাগ গুহার বাইরে এসে একদম কনফিডেন্সের সাথে বলল, আমি রাস্তা চিনি। ভাবা যায়, বয়স মাত্র 12 হলেও পাহাড়ের লুকানো পথ, আলগা পাথর আর ওই বিপজ্জনক ঢালগুলো ওর একদম নখদর্পণে ছিল। পাহাড় বেয়ে নিচে নামতে ওদের পুরো 2 ঘন্টা সময় লাগলো। এখন আর কোনো জোকস নেই, কোনো গান নেই, বডি থেকে শুধু প্রবল আতঙ্কটা ধীরে ধীরে রিলিজ হচ্ছে। অংশ এতটাই উইক হয়ে পড়েছিল যে নিচে পৌঁছনোর পর সে একটা পাথরে বসে থরথর করে কাঁপতে লাগলো। সকালের সেই দম্ভ, সেই ওভার কনফিডেন্স যেন কর্পূরের মতো উবে গেছে। গ্রামে ফেরার সিনটা ছিল রীতিমতো ইমোশনাল। বাহাদুর চাচা হোটেলের বাইরে ওদের জন্যই ওয়েট করছিলেন। চিরাগকে দেখে তার চোখে জল চলে এলো। তিনি জানালেন যে চিরাগের মা প্রায় পাগল হয়ে তাকে খুঁজছেন। ঠিক তখনই প্রিয়া রিয়ালাইজ করল, আসলে ওরা চিরাগকে বাঁচায়নি, বরং ওই ছোট্ট চিরাগই ওদের সবার জীবন বাঁচিয়েছে। তো এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো, ক্লান্ত ও অনুতপ্ত রোহান যখন বাহাদুর চাচাকে বলল যে সে তার কথা শোনেনি, তখন বয়স্ক বাহাদুর তার দিকে অনেকটা সময় তাকিয়ে থেকে শুধু এটুকুই বললেন, কিন্তু তোমরা ফিরে এসেছো, সেটাই আসল কথা। এই একটা রাতের ভয়াবহ অভিজ্ঞতা ওদের ভেতরের মানুষটাকে একদম বদলে দিয়েছিল। একটা অদ্ভুত কন্ট্রাস্ট খেয়াল করুন। বেঁচে ফেরা দলটা যখন কাপা কাপা হাতে গরম চায়ের কাপ ধরে বসে আছে, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছে সেই বিশাল পাহাড়। সে একদম স্থির, নীরব এবং সম্পূর্ণ উদাসীন। পাহাড়ের আসলে কিচ্ছু যায় আসে না যে ওরা বেঁচে ফিরেছে কি না।
প্রকৃতির নিজস্ব একটা নিষ্ঠুর নির্দয় নিয়ম আছে। আজকের এই আলোচনা আমরা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শেষ করব। পাহাড়টা কিন্তু আজও ঠিক আগের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই বড় পাথরটাও নিজের জায়গায় একদম স্থির হয়ে আছে। তাহলে এরপর কে হবে সেই ব্যক্তি যে ওই বড় পাথরের সতর্কবাণী আবার ইগনোর করবে? এই প্রশ্নটা একটা ক্যাম্পফায়ার স্টোরির মতোই সবার জন্য এক গভীর ভাবনার বিষয় হয়ে রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কাহিনীর সাথে।